অ্যান্টিগা টেস্টে বিশাল ব্যবধানে হারল টাইগাররা। 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে ক্যারিবিয়ানরা। আবুধাবি টি10-এ সাকিবের বাংলা টাইগার্স দুরন্ত টানা দ্বিতীয় জয় তুলে নিল। আইপিএলে খেলবেন 7 জন আফগান তারকা। বাংলাদেশি ক্রিকেটাররা কেন নজর টানতে পারছে না? ঘন্টার পর ঘন্টা মেসির বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেও হাল ছাড়েননি। দীর্ঘ চেষ্টার পর লিওর দেখা পেয়েছেন মেহেদী। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। লাল বলে টাইগারদের দুরবস্থা চলছে। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে 201 রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। পেসাররা ছন্দ দেখালেও 2 স্পিনারই ছিল সাদামাটা। 2 ইনিংসে ব্যাটাররা সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা জাস্টিন গ্রিভস। সাইফুল রূপকের রিপোর্ট। 201 রানে হার, স্কোর কার্ড দেখে চোখ কপালে উঠতে পারে যে কারো। এই টেস্টে একবারও অল আউট হয়নি বাংলাদেশ। মজার ব্যাপার, প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে থেকেও ডিক্লেয়ার দিয়ে দেয় মিরাজের বাংলাদেশ। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসেও 9 উইকেটেই থামে, কারণ শরীফুল চোট পেয়ে 22 গজ ছাড়ে। 5 দিনের টেস্ট, অথচ একের পর এক ম্যাচে টাইগাররা হারছিল 3 কিংবা 4 দিনে। ক্রিকেট ভক্তদের শঙ্কা ছিল, তবে কি ওয়েস্ট ইন্ডিজেও একই দশা হবে? অ্যান্টিগাতেও নিম্নমানের ক্রিকেট। পঞ্চম দিনে খেলা নিয়ে যাওয়াটাই যেন বাংলাদেশের বড় প্রাপ্তি। ক্যারিবিয়ানদের দেয়া 334 রানের টার্গেটে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলেই 109 রানে 7 উইকেট হারায় বাংলাদেশ। মঙ্গলবার পঞ্চম দিন সকালের শুরুতেই সাজঘরে ফেরেন হাসান মাহমুদ। স্বাগতিক পেসারদের গতি আর সুইংয়ে দ্রুতই কাবু হয় বাংলার টেলএন্ডাররা। দেশে কি বিদেশে ব্যাটারদের যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশকে ডোবাচ্ছে। 5 ও 6 অর্থাৎ 2 ইনিংসেই সিঙ্গেল ডিজিটে আউট মাহমুদুল জয়। যেন স্লিপ ক্যাচ প্র্যাকটিসে বেশ ঝানু হয়ে গেছেন এই ওপেনার। তার সঙ্গী জাকির হাসানও বেহাল। 2 ইনিংস 15 আর 0। কোয়ালিটি পেস বোলিংয়ের সামনে তাদের অর্ডিনারি স্কিল ফুটে উঠল অ্যান্টিগা টেস্টে। আনকোরা গ্রিপস শতক হাঁকায়, লুইস আর অ্যাথানেস সেঞ্চুরির কাছে যায়, অথচ বাংলার নামি ব্যাটার মুমিনুল, লিটন, মিরাজরা সেট হয়েও উইকেট বিলিয়ে আসে, দলকে চাপে ফেলে। কথায় আছে ক্যাচেস উইন ম্যাচেস, অথচ এই টেস্টে 2 ইনিংসেই একাধিক ক্যাচ ছেড়ে ব্যাকফুটে চলে যায় টিম বাংলাদেশ। ফিল্ডিং কোচ কি ওসব নোট করে রাখছে? অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের 2 প্রাপ্তি তাসকিন আর জাকির আলী। দ্বিতীয় ইনিংসে ঢাকা এক্সপ্রেসের 6 উইকেট, ক্যারিয়ার সেরা বোলিং। ব্যাটারদের ছন্নছাড়া পারফরমেন্স তাসকিনের দুর্দান্ত এফোর্টটার গুরুত্ব কমিয়ে দেয়। লোয়ার মিডল অর্ডারে খেলা জাকের 2 ইনিংসেই দারুণ টেম্পারমেন্ট আর সাহসিকতা দেখিয়েছেন। প্রথম ইনিংসে জাকিরের 53 ছিল টাইগারদের পক্ষে সেরা। দ্বিতীয় ইনিংসে 31 রান এই উইকেট কিপারের ব্যাটে। গেল 10 বছরে ক্যারিবিয়ানে 7 টেস্ট খেলে সব কটাতেই বড় ব্যবধানে হারল বাংলাদেশ। চলতি সফরের দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে? উন্নতির পথ খোঁজার জন্য হাতে আছে 3 দিন সময়। 30 নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাইফুল রূপক, 71। আবুধাবি টি10-এ সাকিব আল হাসানের বাংলা টাইগার্সের টানা দ্বিতীয় জয়। নিজেদের চতুর্থ ম্যাচে নর্দার্ন ওয়ারিয়ার্সকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। 108 রানের টার্গেট, 13 বল বাকি থাকতেই টপকে যায় সাকিবের দল। রহমান পেয়ারের রিপোর্ট। আবুধাবি টি10-এ টানা দ্বিতীয় জয়ের খোঁজে বাংলা টাইগার্স। প্রতিপক্ষ নর্দার্ন ওয়ারিয়ার্স। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন বাংলা টাইগার্সের কাপ্তান সাকিব আল হাসান। নর্দার্ন ওয়ারিয়ার্সকে অল্পতেই আটকে রাখতে চান। 2 ওভার শেষে 22 রান ওয়ারিয়র্সের বোর্ডে। তৃতীয় ওভারে সাকিব বল তুলে দিলেন রাশিদ খানের হাতে। তৃতীয় বলে রাশিদ শিকার ধরেছে। ব্র্যান্ডন কিং ফিরেছেন 12 রানে। পরের ওভারে সাকিব নিজেই এলেন আক্রমণে। উইকেট পেতে পারতেন দ্বিতীয় বলে, তবে ইমরান খান জনসন চার্লসের ক্যাচটা ছেড়ে দিয়েছে। বিশ্বাসই করতে পারছিলেন না সাকিব আল হাসান। 4 ওভার শেষে ওয়ারিয়র্সের সংগ্রহ 1 উইকেটে 33 রান।
কলিন মুনরো জীবন পেয়েছে। 16 রান এসেছে লিয়াম লিভিংস্টোনের ওভারে। উইকেটের খোঁজে নিজের সেরা অস্ত্রকে আবারও আক্রমণে আনেন সাকিব আল হাসান। কাপ্তানকে হতাশ করেননি রাশিদ খান। 18 রানে আউট জনসন চার্লস। অষ্টম ওভারে ঝড় তুলেছেন কলিন মুনরো। জশ লিটলের ওভারের প্রথম 4 বলেই 20 রান তুলল। 21 বলেই মুনরোর 50, লিটলের 1 ওভারেই 25 রান তুলেছেন তিনি। সাকিব আর বোলিংয়েই এলেন না। 4 বলে 4 রান করে ওয়ারিয়র্সের বাংলাদেশি তারকা জিয়াউর রহমানের ফেরা। নির্ধারিত 10 ওভারে 5 উইকেটে 107 নর্দার্ন ওয়ারিয়র্সের সংগ্রহটা। জবাব দিতে নেমে আক্রমণাত্মক ভূমিকায় শেহজাদ। 4 ওভার শেষে বাংলা টাইগার্সের বোর্ডে 44 রান। ব্যাটে ঝড় তুলেছেন হজরতুল্লাহ জাজাইও। 2 আফগান নিজেদের সাথেই প্রতিযোগিতায় সামিল হলো। শেষ পর্যন্ত বাংলা টাইগার্সের টানা দ্বিতীয় জয়। প্রথম 2 ম্যাচ হারলেও সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলা টাইগার্স। রহমান পেয়ার, 71। যা টি-20 অভিষেকই হয়নি সেই গাজানফারের দাম 8 কোটি। এবারের সিজনে আইপিএলে খেলবে 7 জন আফগান ক্রিকেটার, অথচ আইপিএলে দল পায়নি কোনো বাংলাদেশি। কেন বাংলাদেশিরা নিলামে নজর কাড়তে ব্যর্থ? বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আফগান ক্রিকেটাররা দাপিয়ে বেড়ালেও কেন বাংলাদেশের ক্রিকেটাররা ব্যর্থ? 4টা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী জানিয়েছেন সেই কারণ। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আইপিএলে আনসোল্ড থাকার দিনেও সাকিব আল হাসান হাস্যোজ্জ্বল। আবুধাবি টি10-এ প্রথম জয় পেয়েছে তার দল। ক্যাপ্টেন দলটার একমাত্র বাংলাদেশি। সেই দলেই রশিদ খান সহ আফগান ক্রিকেটার আছেন 3 জন। সব মিলে আবুধাবি টি10-এ আফগানিস্তানের ক্রিকেটার খেলছেন 15 জনের মতো। সেখানে সাকিব বাদে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে নেই একদমই কোনো আগ্রহ। টি10-এর মতো ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন লিগেও সেই একই চিত্র। বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী। 4টা দেশে 5টা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে তার দল। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি জানালেন কেন একজন বাংলাদেশি হয়েও তার দলে আফগানদের নিয়ে এত আগ্রহ আর বাংলাদেশিরা থাকেন ব্রাত্য। যার কিনা এখনো পর্যন্ত টি-20 অভিষেকটাই হয়নি, সেই গাজানফারকে অলমোস্ট প্রায় 9 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নূর আহমেদ, তাকেও 10 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, অথচ বাংলাদেশি ক্রিকেটাররা অবিকৃত থেকে গেছে। আমার সঙ্গে আছেন বাংলা টাইগার্সের ওনার ইয়াসিন চৌধুরী। অনেকদিন ধরে আসলে ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছেন, আইপিএল এর অনেক ক্রিকেটার তার দলে খেলেন। একটু আপনার কাছে জানতে চাচ্ছি, মানে এই যে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহটা কম থাকার আসলে কারণ কি? আপনি তো একটা ফ্র্যাঞ্চাইজি চালান। এটার অনেকগুলো রিজন আছে। ওয়ান অফ দ্য রিজন ইজ অ্যাভেলেবিলিটি। আমাদের ক্রিকেট বোর্ড থেকে কখনো পরিষ্কারভাবে বলা হয় না যে আইপিএল এর টাইমে তাদেরকে এনওসি দেওয়া হবে। হ্যাঁ, এনওসিটা দেওয়া হয় সাবজেক্ট টু দিয়ে, ন্যাশনাল ডিউটি থাকলে তাকে চলে যেতে হবে। তো আইপিএল এর মতো একটা হাই পটেনশিয়াল টুর্নামেন্টে কোনো দলই চাইবে না। এর আগে আমরা মুস্তাফিজকে দেখেছিলাম চেন্নাই থেকে ভালো খেলার পরে মাঝপথে এবং চেন্নাই খারাপ করা শুরু করছিল। তো চেন্নাই তাকে কেন নিবে তাইলে, যদি তাকে ফুল সিজনের জন্য না পায়? তো ওভারঅল এটা একটা ব্যাপার। আর আফগানি প্লেয়ারদের একটা হাইপ তৈরি হয়ে গেছে বিভিন্ন লিগে খেলতে খেলতে, তাদের যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার হয়েছে তারা করে নিয়েছে, তারা করে নিয়েছে। তারা কিন্তু আপনাদেরকে সেই সার্ভিসটা এবং দেখেন তাসকিন সম্পর্কে কিন্তু লাস্ট সিজনও আইপিএল এর আগ্রহ ছিল, মুস্তাফিজের জন্য আগ্রহ ছিল, সাকিবের জন্য আগ্রহ ছিল, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ওনাররা ওরা সবসময় কিন্তু কনফিউজ ওয়েদার দে উইল গেট এনওসি অর নট। এটা আমাদের জন্য খুব হতাশার ব্যাপার। এই ব্যাপারে বিসিবির উচিত নিজেদের একটা মতামত ক্লিয়ারলি তৈরি করা যে আমি এই প্লেয়ারকে আইপিএল এর জন্য ছাড়বো বা ছাড়বো না। হ্যাঁ, সো দ্যাট আর বিদেশি লিগগুলোতে অ্যাটেন্ড করার জন্য সুযোগ করে দিতে হবে। নিঃসন্দেহে শুধুমাত্র কি এই যে মানে এনওসির ইস্যু, নাকি আসলে খেলাধুলার একটা ইস্যু থাকে যেটার কারণেও আসলে আপনার কাছে মনে হয় যে আসলে মানে আপনাদের আগ্রহটা আসলে আফগান ক্রিকেটারদের প্রতি একটু বেশি থাকে? যদি আপনি পারফরমেন্স দেখেন, আমাদের বাংলাদেশি প্লেয়ারদের কিন্তু ভালো না। সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশি প্লেয়ার শুধু ঘরেই খেলতেছে, বাইরে বিভিন্ন জায়গায় খেলতেছে না, বাইরের এক্সপিরিয়েন্সটা তাদের ভিতর নাই। হ্যাঁ, আফগানদের সেটা আছে, সেই জন্য আফগানদের উপর কনফিডেন্সটা আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজিগুলো রাখতে পারছে। দল পাওয়ার পর দিনই 15 বলে 50 রানের টর্নেডো ইনিংস খেলে লিভিংস্টোন বুঝিয়ে দিয়েছেন কেন তার দাম আইপিএলে 8 কোটি রুপি ছাড়িয়েছে। রশিদ খান টানা
আইপিএলে কেন বারবার বাংলাদেশি প্লেয়ারদের সাথে এমন হয়? ভালো পারফরমেন্সের পরেও কেন দল পাচ্ছেন না মুস্তাফিজরা? বাংলাদেশে খেলেন বলেই কি তবে তাদের নিয়ে এত অনীহা? সাকিব মুস্তাফিজ কি আদৌ আর কোনো সিজনে দল পাবেন আইপিএলে? টাইগারদের নিয়ে এই অবহেলার কথাই জানাচ্ছেন মোহাম্মদ আদনান। ঘড়ির কাঁটায় তখন সময় সন্ধ্যা 7:05। মল্লিকা সাগর ডাকলেন 181 নম্বর সিরিয়ালের প্লেয়ারকে, বলে উঠলেন মুস্তাফিজুর রহমান ফ্রম বাংলাদেশ। মিনিট খানেক ফ্রাঞ্চাইজিদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, কিন্তু হায় একই কেউ তো আগ্রহ দেখালোই না, বরং ফিজের সাবেক দল চেন্নাইয়ের কোচ স্টেভেন ফ্লেমিংও নাসূচক মাথা নাড়ছিলেন বারবার। বিক্রি হলেন না টাইগার পেসারদের ব্র্যান্ড মুস্তাফিজুর রহমান, আর মল্লিকা সাগরের হাতুড়ির নিচে তো জায়গায় পেলেন না সাকিব আল হাসান। আইপিএল এর মেগা অকশনের দ্বিতীয় দিন বাংলাদেশের দর্শকদের পাখির চোখ ছিল সৌদির জেদ্দায়। অকশন টেবিলে রিশাদ মুস্তাফিজদের নাম আনতে আগ্রহ দেখালেও দলে নিতে বিন্দুমাত্র আগ্রহী ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। আর সাকিবের কপালে তো অকশন টেবিলে আসাটাও জুটল না। তবে কি সাকিব মুস্তাফিজদের আইপিএল ক্যারিয়ার এখানেই শেষ? আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজাতে বরাবরই দুটি জিনিস প্রাধান্য দিয়ে থাকে, এক প্লেয়ারদের সাম্প্রতিক পারফরমেন্স, দুই ভারতের বিপক্ষে পারফরমেন্স। সম্প্রতি সাকিব আল হাসান আবুধাবি টি10-এ বাংলা টাইগার্সের হয়ে খেলছেন। 2 ম্যাচে ভালো পারফরমেন্স করলেও গেল টি20 বিশ্বকাপটা সাকিবের জন্য হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে। 7 ম্যাচে ব্যাটিং করে মাত্র 106 স্ট্রাইক রেটে করেছিলেন 111 রান। তাছাড়া বল হাতে তার অ্যাভারেজ ছিল 47, উইকেট পেয়েছেন সবে মাত্র 3টি। এবারের আইপিএলে সাকিবের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামের দ্বিতীয় দিন এই পারফরমেন্সের জন্য এত টাকা খরচ করতে চায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, তাই আর মল্লিকার কণ্ঠে শোনা যায়নি সাকিবের নাম। তবে কাটার মাস্টারকে নিয়ে কেন এত অবহেলা? এবারের অকশনে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তার জন্য চেন্নাইয়ের দিকে তাকিয়েছিল টাইগার ভক্তরা, তবে মন গলেনি চেন্নাইয়ের। গেল সিজনে দারুণ খেলা মুস্তাফিজকে নিতে কেন আগ্রহ দেখালেন না চেন্নাই? সম্প্রতি বেশ ভালোই ফর্মে আছে কাটার মাস্টার। এবছর টি20তে দেশের হয়ে 18 ইনিংসে 27 উইকেট নেওয়া মুস্তাফিজের ইকোনমি রেট ছিল 7.58। এছাড়া গেল আইপিএলে চেন্নাইয়ের টপ 3 উইকেট টেকারের একজন ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে কি বাংলাদেশে খেলেন বলে তাকে ফ্র্যাঞ্চাইজিগুলো হাইলাইট করে দেখেন না? তা না হলে মুস্তাফিজের দল না পাওয়ার তো কথা নয়। দ্বিতীয় দিন তো ভুবনেশ্বরের দামও প্রায় 11 কোটি উঠেছিল। বাংলাদেশের প্লেয়াররা বরাবরই আইপিএলে অবহেলিত। পারফরমেন্স করলে দল পায় না, দল পেলে একাদশের সুযোগ পায় না। টাইগারদের নিয়ে যেন মজায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রচার বাড়াতে পোস্ট করা হয় টাইগারদের নিয়ে। কিন্তু কেন বাংলাদেশি প্লেয়াররা এত অবহেলিত? নিজেদের প্রমাণ করেও কেন নাম উঠাতে পারছেন না দলগুলোর প্লেয়ার লিস্টে? তবে কি তারা বাংলাদেশের হয়ে খেলেন বলে এত অনীহা? সাকিব মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি তাহলে এখানেই ফুল স্টপ? মোহাম্মদ আদনান, 71। দীর্ঘ 9 বছরের চেষ্টার পরে গিয়ে দেখা পেলেন লিওনেল মেসির। ঘন্টার পর ঘন্টা বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেও হাল ছাড়েননি বাংলার মেহেদী জামান সনেট। আমেরিকার মায়ামিতে গিয়ে স্বপ্নের তারকার দেখা পেয়েছেন তিনি। ফুটবলের কিংবদন্তিকে বাংলায় আনার পরিকল্পনা করছেন সনেট। অর্ণবাপের রিপোর্ট। শত বাধার জাল তুচ্ছ হয়ে যায় স্বপ্নের তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য, একবার ছুঁয়ে দেখার জন্য। বিশ্বজুড়ে লিওনেল মেসির কোটি কোটি ভক্ত সমর্থক, ফুটবল প্রেমীদের স্পন্দন। সবাই চায় তার একটু দর্শন পেতে। সেই দেখাটাই পেয়েছে বাংলাদেশের সনেট। শুনবো সেই গল্প। তাকে দেখার পরে আসলে ওই 10-15-20 সেকেন্ড আসলে কীরকম যায়, কি ওটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যায় না আর কি। এটা একটা আনবিলিভেবল ফিলিংস ছিল আর কি আমার জন্য। ওকে কি কিছু বলার সুযোগ হয়েছিল, বা আপনার ওর সঙ্গে দেখা করার পর, সেলফি তোলার পর মেসির এক্সপ্রেশন কি ছিল? জাস্ট একটা লাইনই বলার সুযোগ হয়েছিল যে সয়েদে বাংলাদেশ, বিকজ দ্যাট মিনস আই এম ফ্রম বাংলাদেশ। তো ছবিটা তোলার পরে যখন আমি সেলিব্রেট করছিলাম, তো হি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। সো দ্যাট ওয়াজ আনবিলিভেবল ফিলিং আর কি। আসলে ওনাকে দেখার চেষ্টা করছি সেই 2015 সাল থেকে আর কি। তখন তার অ্যাড্রেসটা বের করতে পারি না, শুধু ক্যাম্প নু ঘুরে চলে আসতে হয়েছে।
এরপরে আবার 2020 সালে স্পেন গেলাম, তখন আপনার তার বাসার ঠিকানা বের করে ওখানে প্রায় 6-7 ঘন্টা দাঁড়ায় থাকার পরেও সামহাও ওনাকে রিচ করতে পারি নাই। 2022-এ কাতার বিশ্বকাপও চেষ্টা করেছিলেন নিশ্চয়ই। যে 2022 সালে কাতার বিশ্বকাপেও চেষ্টা করেছিলাম। পোল্যান্ডের ম্যাচে আপনার অ্যানাতোলার সাথে দেখা হয়েছিল, ওইবার অবশ্যই হয়তো আপনারও তার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়েছিল আর কি, আপনার আই থিঙ্ক মেসির ওয়াইফ এবং আপনার তার মায়ের সাথে, তার ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছিল। তো তারপরও হাল ছাড়িনি, চেষ্টা করে গিয়েছিলাম যাতে একটাবার হলেও যাতে দেখতে পারি আর কি, সামনে থেকে একবার হলেও দেখার ইচ্ছা ছিল। 2 দিনে প্রায় আপনার বলতে পারেন যে 14 ঘন্টার মতো আমার দাঁড়ায় থাকতে হয়েছে। তার মধ্যে 10 ঘন্টা হচ্ছে হলো আপনার শুধুমাত্র ওর বাসার আশেপাশে আমার অবজার্ভ করতে হয়েছে যে ও কোথা দিয়ে যেতে পারে, কোন রুটটা ইউজ করতে পারে, কোন টাইমে আসতে পারে। তো আমি চিন্তা করেছি যে যদি ওর অ্যাটেনশনটা তো গ্র্যাব করতে হবে, তো অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টাইন জার্সি ইজ দ্য পারফেক্ট থিং। সে 2 দিনের মোট 4 বার আমার সাথে তার আই কন্ট্যাক্টের মতোই সে ফাইনালি গাড়িটা স্টপ করেছে। আমার এটাই ভালো লাগছে, সে আগে থেকে গাড়িটা স্লো করছে। অনেক কষ্টের পর যেহেতু স্বপ্নের তারকার দেখা পেয়েছেন, নিশ্চয়ই ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা রয়েছে। আসলে অবশ্যই আপনার আছে, যেহেতু আমি একজন ফুটবল ফ্যান, আমি ফুটবল নিয়ে কিছু কাজও করে থাকি আমাদের ইন্ডিয়ান শতদূত দত্ত দাদার সাথে আর কি। ইতিমধ্যে আমরা গত বছর এমি মার্টিনেজ এবং রোনালদিনিওকে নিয়ে কাজ করেছি। সামনে আমাদের প্ল্যান আছে হচ্ছে লিওনেল মেসিকে বাংলাদেশে নিয়ে আসা। অবশ্যই গোটা বিশ্বজুড়ে যার ফ্যান, ফুটবলের জাদুকর মেসি, এই বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষায় আছে অন্তত তাকে খুব কাছ থেকে একবার দেখার, সেই চেষ্টাটা কিন্তু চলছে এবং আশা করা যাচ্ছে হয়তোবা খুব সম্প্রতি মেসির বিষয়ে খুব ভালো নিউজ সন্টের কাছ থেকেই আমরা জানতে পারবো। অর্ণব বাপি, 71, ঢাকা। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71-এর সাথে।